মানুষের শিল্পে অনীহা, যারা শিল্পপতি তারা কেন এই মুহূর্তে বাংলায় শিল্প করতে আসতে চাইছেন না? গ্রাফিক্স, প্রথমেই কেন অনীহা বাংলায় শিল্প করতে? সিন্ডিকেট রাজ বা তোলাবাজি। বাংলা অত্যন্তভাবে গোটা ভারতবর্ষে পপুলার হয়ে গিয়েছে, বাংলার নাম হয়েছে কিসের জন্য? কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ। শিল্প কেন আসবে? শিল্পপতিরা কেন চাইবেন বাংলায় এসে তোলাবাজির টাকা দিতে? কোনো জমি নীতি নেই, আইন শৃঙ্খলার সমস্যা। জমি নীতি নেই বলতে জমি অধিগ্রহণ করা যাবে না, জমি অধিগ্রহণ করা হলে তার কি প্রসেস রয়েছে সেটাও স্পষ্টভাবে উল্লেখ নেই। তার সঙ্গে আইন শৃঙ্খলার সমস্যা। কদিন আগেই তো আমরা দেখলাম একটা রেস্তোরাঁয় গিয়ে তৃণমূলের এক নেতা কি করলেন। পরের স্লাইড, পরিকাঠামোর অভাব, জমি অধিগ্রহণের তিক্ত ইতিহাস। পরিকাঠামোর অভাব বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে পরিকাঠামো এই রাজ্যে অনেক পিছিয়ে রয়েছে গোটা দেশে, এবং তার সঙ্গে জমি অধিগ্রহণ কিভাবে হবে সেই নীতিও স্পষ্ট নয়। যদি এত প্রোজ অ্যান্ড কনস বলা হয়, এত কনস থাকে অর্থাৎ এত সমস্যা থাকে, তাহলে কোন শিল্পপতি চাইবেন কয়েক হাজার কোটি টাকা খরচা করে এই বাংলায় আসতে? প্রশ্ন করব। আমার সঙ্গে যে অতিথিরা এই মুহূর্তে জবাব চায় বাংলায় উপস্থিত রয়েছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক, রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী, তিনি রাজ্য সরকার অর্থাৎ তৃণমূলকে সমর্থন করেন। সুপর্ণ মৈত্র রয়েছেন অর্থনীতিবিদ, অরিত্র দত্ত বণিক আমাদের সঙ্গে থাকবেন, অভিনেতা মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন অধ্যাপক, তারই সঙ্গে সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, বামপন্থাকে সমর্থন করেন। অরুণিমা পাল থাকবেন চাকরি প্রার্থী, তিনি বলবেন কেন এই মুহূর্তে বাংলায় চাকরির প্রয়োজন। জগন্নাথবাবু, প্রথমেই আপনার কাছে যাব। বাংলায় এত সমস্যার কথা আপনারা তুলে ধরছেন, আমরা যে স্লাইড দেখালাম মূলত বিরোধীদের অভিযোগগুলো দেখালাম। জমি নীতি নেই, পরিকাঠামো নেই, আইন নেই, শৃঙ্খলা নেই, সত্যিই কি নেই? বাংলায় কি আছে যদি আপনারা তার উপরে প্যাকেজ করতেন, আমার মনে হয় আপনাদের প্যাকেজের দৈর্ঘ্য এবং প্যাকেজ দেখানো অনেক সুবিধা হতো। বাংলা তো নেই রাজ্য, নেই যে রাজ্যে কিছুই নেই। এবং কি নেই তার উদাহরণ যদি, সর্বশেষ উদাহরণ যদি আপনাদের দিতে চাই, তাহলে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের যে IM Part 2 অর্থাৎ শিল্প বিনিয়োগ হয়ে যাওয়ার পর তার যে সার্টিফিকেশন আসে, কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পর পার্ট বি যেটা আসে, তাতে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে 2024 সালে বাংলায় 6টি শিল্প হয়েছে, 6টি বিনিয়োগ এসেছে, এবং সেই বিনিয়োগের পরিমাণ 96 কোটি টাকা, আর 877 জনের হচ্ছে এমপ্লয়মেন্টের ব্যবস্থা হচ্ছে। ঠিক এই জায়গা থেকেই বলতে চাই যে 877 জনের এমপ্লয়মেন্ট যদি এক মাসে সরকারের শিল্পক্ষেত্রে হয়ে থাকে, তাহলে বাংলার শিক্ষিত যুবকদের অবশ্যই বিহারে যেতে হবে শিক্ষকের চাকরি করার জন্য। আপনাদের জানিয়ে রাখা দরকার যে 2014 সালের পর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগ হয়নি, তাই কলকাতার প্রথিতযশা স্কুলগুলোতে, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, টাকি বয়েজ স্কুল, এই ধরনের যে স্কুলগুলিতে এখন টিচার রিক্রুটমেন্টের জন্য টিচার রিক্রুটমেন্ট না হয় বলে পার্ট টাইমে প্রাক্তনীদের তাদের হেডমাস্টার মশাইরা ডাকছেন, এবং পরিস্থিতি এতটাই খারাপ যে এই যে BGBS এর প্রশ্ন আপনারা তুলছেন, যে BGBS এর প্রশ্নে এত বিনিয়োগ হয়েছে, এবং যা দেখা যাচ্ছে যে 15 থেকে 19 এই 4 সাল এবং পরের 2 সাল যদি দেখেন, তাহলে 16 থেকে 17 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। কিন্তু কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের যে ডেটা, সেই ডেটা বলছে 11-12 হাজার, গড়ে বছরে 2 থেকে 2.5 হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ পশ্চিমবঙ্গে হয় না। এবং শিল্প যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ কি? তার সবচেয়ে বড় প্রমাণ পশ্চিমবঙ্গের GST কালেকশন কত হচ্ছে, অর্থাৎ শিল্প তৈরি হলে তার কর দেবে, আর কর যদি দেওয়া হয় করের পরিমাণের উপরেই নির্ভর করবে, রাজ্যের ট্যাক্স বোয়ান্সির উপরে নির্ভর করবে এখানে কত বিনিয়োগ। জগন্নাথবাবু, একটা কথা, একটা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে বলেছিলেন 3.76 লাখ ক্রোড় এত টাকার ওনার কাছে প্রপোজাল এসেছে, এত টাকার প্রপোজাল এসেছে এই রাজ্যে বিনিয়োগ করার। এটা তো একটা বিরাট অ্যামাউন্ট। ঠিক আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2030 সালের BGBS এর প্রেস রিলিজের মাধ্যমে দাবি করেছিলেন যে তিনি 188টি মৌ স্বাক্ষর করেছেন, তাই তিনি মৌ দিদি হয়েছেন। বামফ্রন্টের জামানায় আমরা মৌ দাদা দেখতাম সোমনাথ চ্যাটার্জিকে, তিনি মৌ দিদি হয়েছেন, এবং সেই তাতে যে শিল্প প্রস্তাব এসেছিল সেটা 3,76,000 কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের ডেটা বলছে যে 15 থেকে 19 সাল পর্যন্ত মাত্র 37,000
কোটি টাকার মতো শিল্প বিনিয়োগের আচ্ছা। প্রপোজাল সরকারিভাবে এসেছিল বেশ। এবং ইমপ্লিমেন্টেড হয়েছে হ্যাঁ। 15,000 কোটি টাকা 5 বছরে। তার মানে বছরে হচ্ছে 2 থেকে 2,500 কোটি টাকা। আমি শুধু জিএসটির কথাটা বলতে চাই যে পশ্চিমবঙ্গে 24-25 সালে এই যে বাজেট, এই যে অর্থবর্ষ, এই অর্থবর্ষের টার্গেট রয়েছে 47,000 কোটি টাকা জিএসটি কালেকশনে। অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ কালেকশন করছে 47,000 কোটি টাকা। এবছরই দেখা যাচ্ছে যে এবছর এপ্রিল মাসে যে ডেটা এসছে, যেখানে 2 লক্ষ কোটি টাকার বেশি জিএসটি সারা দেশে কালেকশন হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে 7,200 কোটি টাকা জিএসটি কালেকশন হয়েছে, গুজরাট করেছে 12,000 কোটি। বুঝলাম, জগন্নাথ দা, ছোট একটি জগন্নাথ বাবু, রাজ্যে এত কর মানে কি? বেশ। তার মানে সেখানে শিল্প আছে, আমাদের কর নেই মানে শিল্প নেই। ঠিক, জিএসটি কম মানে সেখানে ব্যবসা নেই, তাই জন্য জিএসটি উঠছে না। অবশ্যই এই যে তথ্য আপনি দিলেন, আমি আরো কয়েকটা তথ্য দিই দর্শকদের, তারপর আমি সুপর্ণদার কাছে আসবো, সুকন্যা ম্যাডামের কাছে, আমার যেটা প্রত্যেকের কাছে আসবো। যে তথ্য প্রাথমিকভাবে আমি দেবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে কথা আপনি বলছিলেন সেটাই একটু আরো বিশদে দর্শকদের আমি বলবো, যেখানে দাঁড়িয়ে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে কটা কারখানা চলছে আর কটা কারখানা বন্ধ হয়েছে। এই মুহূর্তে অরিত্র এবং অরুণিমা আমার সঙ্গে রয়েছেন, তাদের কাছে যাওয়ার আগে আমি এই প্লাজমায় একবার গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দেখাবো যে এই মুহূর্তে রাজ্যে বন্ধ কারখানা 177টি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। কর্মহীন হয়েছেন কজন? 29, মানে এটা বন্ধ হওয়ার ফলে কর্মহীন হয়েছেন কজন? 29,084 জন শ্রমিক কর্মহীন হয়েছেন। অর্থাৎ এর মধ্যে যারা দেখছেন তাদের মধ্যে অনেকে থাকতে পারেন। এই কারখানা বন্ধ হয়েছে। 2016-তে বড় শিল্প কতগুলো ছিল? 1,337টি। এই সংখ্যাটা দেখুন, 2016 থেকে 2021 বাড়ার কথা, সময়ের সঙ্গে শিল্প বেড়ে যায়, এখানে কমে গিয়েছে 1,066টি। অর্থাৎ কমে প্রায় 300টি শিল্প কমে গিয়েছে, বড় শিল্পর কথা বলছি। এরপর আমি বলি পরেরটা, 5 বছরে বড় শিল্প কতগুলো বন্ধ হয়েছে? 271টি বন্ধ হয়েছে। 5 বছরে মাঝারি শিল্প বন্ধ হয়েছে 388টি। অর্থাৎ এতগুলো শিল্প, এতগুলো কারখানা বন্ধ হয়ে গিয়েছে, এখানে কর্মহীন হয়েছেন বহু মানুষ। পরের স্লাইড। এই মুহূর্তে 5 বছর বড় শিল্প বন্ধ হয়েছে 271। এবং ফার্স্ট স্লাইডটা আমি আরও একবার নিতে বলবো যদি সম্ভব হয়। ফার্স্ট স্লাইডটা, প্রথম স্লাইডটা, 5 বছরের প্রথম স্লাইডটা। রাজ্যে বন্ধ কারখানার সংখ্যা 177, এটা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের হিসেব। এবং কর্মহীন 29,084 শ্রমিক। এই 29,084 জন কর্মহীন হয়েছেন শুধুমাত্র এই 177টি কারখানা বন্ধ হওয়ার কারণে। আমার প্রশ্ন এখানে সুপর্ণবাবুর কাছে, যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রাজ্য সরকারের আবার হিসেব দিচ্ছে উল্টো, যে আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছি, জমি নতুন করে দিচ্ছি আমরা অনেক কম দামের মধ্যে। এবং এখানে দাঁড়িয়ে আমার যে হিসেব রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2023-এ বলেছিলেন, আমি যেটা বলছিলাম একটু আগে, 3.76 লাখ ক্রোড় এত টাকার আমাদের বিনিয়োগের প্রস্তাব এসেছে। তো বহু মানুষের চাকরি হওয়ার কথা, আমাদের পরিসংখ্যান বলছে মানুষের চাকরি চলে গিয়েছে, দর্শকরা বলছেন চাকরি কিভাবে হবে? কিশলয় 2015 সাল থেকে বেঙ্গল লিড নামক যে সামিটগুলো আমরা তৈরি করেছি, 2015 থেকে 2023 অবধি যে কটা বিজিপিএস হয়েছে, আগের বারে 3,76,288 কোটি টাকাকে নিয়ে, তার মানে টোটাল যেটা পশ্চিমবঙ্গের বিজিপিএস ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 24,40,106.74 কোটি। এবং বাস্তবায়িত কটা হয়েছে, যেটা জগন্নাথবাবু বলছিলেন, সেটা যে কোনো সরকার, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কথা বলছি না, কিন্তু 10 কোটি টাকার ওপরে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হয়, সেটা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, সেক্রেটারিয়েট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রুভালে, সেখানে কিন্তু ওই পার্ট বি যখন ফাইল করতে হয়, একটা হচ্ছে পার্ট এ, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেড, আর পার্ট বিটা হচ্ছে যে বেসড অন পার্ট বি ফাইল। সেখানে দেখা যাচ্ছে যে দুটোর মধ্যে অনেক তারতম্য আছে। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তারতম্যটা ঘটে না, সারা ভারতবর্ষের ক্ষেত্রেই ঘটে। কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 1920, 1930, 1940-এ যে জায়গায় দাঁড়িয়েছিলাম, আর আজকে যদি 2024-এ যে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু সত্যিই নিম্নগামী হয়ে গেছি। 1, 2 হচ্ছে, মানে সহজ ভাষায় 1940 সালে পশ্চিমবঙ্গের ভারতের নিরিখে যে পজিশন ছিল, 1969 অবধি প্রায় থার্ড লার্জেস্ট ইকোনমি ছিল, রাইট? এবং সেখান থেকে আমরা কোথায় গিয়ে দাঁড় করিয়েছি, তার কৃতিত্ব বাম আর তৃণমূল কংগ্রেস বাম আর তৃণমূল ভাগাভাগি করে নিতে পারে, তারা জয়েন্ট 3টে উইনার হতে পারে, তারা নিজেদের মধ্যে এই অ্যালগরিদমটা ঠিক করে নিতে পারে। কিন্তু বাংলাটা নেমে গেছে, এই নিয়ে কোনো রকম কিছু অসুবিধা নেই। 1, 2 হচ্ছে কিশালয়, আমি আবার একটা কথা, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে হয়, আমি যদি ওনার পক্ষের অ্যাডভোকেট হই, তাহলে আমি ওনাকে বলতে পারি যে প্রথম কথা হচ্ছে যে বিনিয়োগ বাড়া মানেই কিন্তু প্রত্যক্ষ কর্মসংস্থান নয়, কোনো সময় নয়।
কিন্তু পরোক্ষ কর্মসংস্থান হতে পারে এবং টার্সিয়ারি এমপ্লয়মেন্ট হতে পারে। তাই জন্য রাজ্য সরকারের যেটা করা উচিত ছিল, যেটা তারা করেননি, সেটা হচ্ছে তারা পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে খরচা করেননি। এখানে ম্যাডাম কাঞ্জিলাল বসে আছেন, ভেরি রেসপেক্টেড ইকোনমিস্ট, উনিও আমার সাথে একমত হবেন। আগে একটা প্ল্যান্ড এক্সপেন্ডিচার এবং নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের একটা ভাগ করে দেখানো হতো। এখন আমরা সেটা কিছুই করছি না, এবং পশ্চিমবঙ্গ সরকারের যা অবস্থা, কারণ দুটো তথ্য দেওয়া খুব দরকার। সেটা হচ্ছে যে আমাদের যে রোজগারটা প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড গ্রান্টের ওপরে 53.3 সেন্ট্রাল গ্রান্টস অ্যান্ড ট্যাক্সেস। দ্বিতীয় হচ্ছে নিজস্ব রোজগার, সেটা হচ্ছে 42.3, নন ট্যাক্স রেভিনিউ 2.5, এবং এই যে নিজস্ব সোর্স অফ ইনকাম তার মধ্যে সবথেকে ওপরে কে, সেটা হচ্ছে স্টেট জিএসটি। দ্বিতীয় হচ্ছে স্টেট এক্সাইজ, আমি সুরা বলতে চাইছি না, রাইট? সেই জন্য আর কেউ মদ্যপানের বিরুদ্ধে কোনো চিৎকার করবেন না, সকলকে রেসপন্সিবল ড্রিঙ্কিং করতে বলুন। আচ্ছা, কেউ অশান্তি করলেও তাদেরকে কারোর হাতে তুলে দেবেন না, কারণ রাস্তাঘাট এই ওটার ওপরেই নির্ভরশীল। তৃতীয় হচ্ছে সেলস ট্যাক্স। চতুর্থ হচ্ছে স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। পঞ্চম হচ্ছে ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজ অন ইলেকট্রিসিটি, আর লাস্ট হচ্ছে ট্যাক্সেস অন ভেহিকল। পশ্চিমবঙ্গের মানে এগুলো হচ্ছে রাজ্যে কোথা থেকে টাকা আসছে সেই সোর্স, রোজগারের সোর্স। বুঝলাম, এগুলো প্রত্যক্ষ চাকরির কোনো সোর্স নয়, এটা রাজ্যের কোথা থেকে ইনকাম হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ এতটাই কপাল ভালো, তারা অন্তত তাদের পুরনো বামফ্রন্টের লোকেদের ধন্যবাদ দিতে পারে। তার কারণ ভাগ্যিস শিল্পায়ন হয়নি বলে আমরা জিএসটিতে রোজগার করতে পারছি। কেন? তার কারণ জিএসটিটা যেহেতু কনজামশন বেসড ট্যাক্স, যেখানে কনজিউমড হয় সেটা হয়। সুতরাং মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট যারা 40% কন্ট্রিবিউট করে টু দি ন্যাশনাল জিএসটি, তারা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে কম টাকা রোজগার করে। তার কারণ পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে অনলি 4.4% টু দি